হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। আর আজকের এই ভিডিওতে আমি ইন্ডিয়ান রেলওয়ের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এক্সাম যেটা হলো আরআরবি এনটিপিসি, তার সম্বন্ধে ইন ডিটেলস ডিসকাশন করব। দেখো, নামেই ক্লিয়ার আছে আরআরবি এনটিপিসি, অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ। তার মানে কি বলতে চাইছে, ইন্ডিয়ান রেলওয়েতে যত নন টেকনিক্যাল পোস্ট আছে, দেখো ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল দুটো পোস্টের কম্বিনেশন। ম্যাক্সিমাম টেকনিক্যাল পোস্ট থাকলেও অনেক পোস্ট আছে যেগুলো কিন্তু নন টেকনিক্যাল ক্যাটাগরি থেকে বিলং করে, এবং এই নন টেকনিক্যাল যত পোস্ট আছে তার ম্যাক্সিমাম রিক্রুটমেন্ট কিন্তু আরআরবি এনটিপিসি এক্সামের থ্রু দিয়েই হয়। তো এই ভিডিওতে আমি ডিসকাস করব আরআরবি এনটিপিসি এক্সাম কি, এই এক্সাম দেওয়ার জন্য কারা কারা এলিজিবল, এবং তোমাদের কত পার্সেন্ট নম্বর লাগবে, তোমাদের এজ লিমিট কি, তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কি, এক্সাম প্রসিডিওর কি, সিলেবাস কি, সব সম্বন্ধে এই ভিডিওতে আমি ডিসকাস করব। তো এক্সাম সম্বন্ধে ডিসকাস করার আগে একটু এই এক্সামের প্রিভিয়াস কিছু হিস্ট্রি দেখে নেওয়া যাক, বা প্রিভিয়াস কিছু নোটিফিকেশন সম্বন্ধে জেনে নেওয়া যাক। যদি তোমরা দেখো 2019 সালে আরআরবি এনটিপিসির যে নোটিফিকেশান এসেছিল, সেটা কিন্তু এনটিপিসির একটাই নোটিফিকেশান এসেছিল, যেটা তোমার গ্র্যাজুয়েট প্লাস আন্ডার গ্র্যাজুয়েট সবাইকে রিক্রুট করা হয়েছিল। তারপরে যদি দেখা যায় 2024 সালে আবার নোটিফিকেশান আসে, কিন্তু এইবার আরআরবি এনটিপিসিকে দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়, একটা গ্র্যাজুয়েট স্টুডেন্টের জন্য আর একটা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য। তো এইভাবে দুটো পার্টে ভাগ করে দেওয়ার ফলে ভ্যাকেন্সি একটা ভাগ হয়েছে, সেটা আলাদা কথা, কিন্তু কিছু কিছু স্টুডেন্টরা লাভবানও হয়েছে। তো সেটা আমি পরে আসছি, কারা লাভবান হয়েছে বা কিছু, তো সেটা একটু পরে আসছি। তো এবার চলো সবার আগে 2024-এর লেটেস্ট নোটিফিকেশান আসছিল সেটা দেখা যায়, এবং সেটা থেকে তোমাদের এক্সাম সম্বন্ধে এক এক করে আমি ডেসক্রাইব করবো এক্সামটা কী এবং তার জব প্রোফাইল কী বা অন্যান্য তথ্য। তো আমার সামনে এটা খোলা আছে, এটা 2024 সালেরই গ্র্যাজুয়েশনের নোটিফিকেশান খোলা আছে, এটা আরআরবি এনটিপিসি ফর গ্র্যাজুয়েট। তো আমরা যদি নিচে যাই এবং এর সম্বন্ধে দেখতে চাই, একটু নিচে আসছি, কী কী পোস্ট 2024-এ অফার করা হয়েছিল। ঠিক আছে, তো এটা কী কী পোস্ট অফার করা হয়েছিল, এটা আমাদের অফার করা হয়েছিল কিন্তু গ্র্যাজুয়েটদের জন্য। তো আমি এটাকে এই দেখো এখানে কী কী পোস্ট অফার করা হয়েছিল। 1 মিনিট তোমরা ওয়েট করো, আমি একটু স্ক্রিনটা চেক করে নিই। আগের আমার লাস্ট ভিডিওতে একটু ডিফোকাস হয়ে গেছে, তো আমি স্ক্রিন চেক করে নিই ফোকাস আছে কি নেই। হ্যাঁ, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি ফোকাসই আছে স্ক্রিন। তো চলো কন্টিনিউ করা যাক। তো দেখো, যেটা আমাদের গ্র্যাজুয়েটদের জন্য লাস্টবার অফার করা হয়েছিল, মেন 5টা পোস্ট অফার করা হয়েছিল। কী কী? প্রথম পোস্ট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। ঠিক আছে, এটাকে লেভেল 6-এর পোস্ট, যার বেসিক পে ছিল 35,400। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড B2। ঠিক আছে, স্টেশন মাস্টার, এটাও লেভেল 6-এর পোস্ট, মেডিকেল স্ট্যান্ডার্ড A2। ঠিক আছে, গুডস ট্রেন ম্যানেজার, যেটা আগে গুডস গার্ড নামে পরিচিত ছিল। ঠিক আছে, এটার যেটা আমাদের বেসিক পে আছে 29,200, লেভেল 5-এর এক্সাম, মেডিকেল স্ট্যান্ডার্ড A2। স্টেশন মাস্টার আর গুডস ট্রেন ম্যানেজার এই দুটো মেডিকেল স্ট্যান্ডার্ড ছিল A2। তারপরে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটা লেভেল 5-এর পোস্ট, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা লেভেল 5-এর পোস্ট। এই দুটোর বেসিক 29,200, এবং যেটা আমাদের মেডিকেল ক্যাটাগরি সেটা C2। ঠিক আছে, এটা আমাদের প্রত্যেক বছর সেম থাকে, এগুলো চেঞ্জ হয় না। হ্যাঁ, পোস্ট হতে পারে, কোনো পোস্ট এবছর নোটিফিকেশন আসলে বা ফিউচারে কোনো নোটিফিকেশন আসলে থাকতে পারে, না থাকতে পারে, কোনো এক্সট্রা পোস্ট অ্যাডও হতে পারে, কোনো পোস্ট চলে যেতে পারে। ঠিক আছে, ভ্যাকেন্সি পোস্ট এগুলো তো কমতে পারতেই পারে, কিন্তু মোটামুটি এইসব পোস্টগুলো অফার করা হয়, এবং এইসব পোস্টে তোমাকে অ্যাপ্লাই করার জন্য তোমার গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং কী কী বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে বা বাকি ক্রাইটেরিয়া আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। এবং দেখো, এখানের ক্ষেত্রে আমাদের এজ লিমিট আছে। গ্র্যাজুয়েশনের যত পোস্ট হয় রেলের জেনারেলি 18 থেকে 33 থাকে, তো এখানেও সেটাই আছে 18 থেকে 33। করোনার জন্য লাস্ট বার 18 থেকে 36 দেওয়া হয়েছিল, কিন্তু সেটাই লাস্ট 2024-এই দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু আর দেবে না। ফিউচারে যত নোটিফিকেশান আসবে আর কিন্তু এজ রিল্যাক্সেশনটা দেবে না। তো 18 থেকে 33 তোমাদের এজ, তোমরা এটা ধরেই কিন্তু প্রিপারেশন করবে। এরপরে যাদের যাদের এমনি রিজার্ভেশন আছে, কেউ ওবিসি থেকে বিলং করতে পারে, কেউ SC ST থেকে বিলং করতে পারে, বা অন্যান্য যেসব রিজার্ভেশন আছে সেসব রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করলে সেক্ষেত্রে তারা এক্সট্রা এজ রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের গ্র্যাজুয়েশনের কী কী পোস্ট রেলে অফার করে। এবার আমরা এটা আন্ডার গ্র্যাজুয়েটের পোস্টগুলো আমরা দেখে নিই, কী পোস্ট আন্ডার গ্র্যাজুয়েটে অফার করে। তো আমার আন্ডার গ্র্যাজুয়েট নোটিফিকেশানটাও খোলা আছে, আন্ডার গ্র্যাজুয়েট নোটিফিকেশানটা সেটা তোমাদের খুলে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট নোটিফিকেশান। দেখো এটা আমাদের গ্র্যাজুয়েট নোটিফিকেশান আছে, আন্ডার গ্র্যাজুয়েটটা খুলি। তো এটা আমাদের আন্ডার গ্র্যাজুয়েট নোটিফিকেশান। ঠিক আছে, এটা আমাদের আন্ডার গ্র্যাজুয়েট নোটিফিকেশান। এখানে দেখো কী কী পোস্ট অফার করেছিল। এটা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। ঠিক আছে, আরেকটা ছিল আমাদের কি ছিল, টিকিট সুপারভাইজার। ঠিক আছে, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যে পোস্টটা লেভেল 6-এর ছিল, এটা আমাদের লেভেল 3-এর পোস্ট। ঠিক আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, লেভেল 2-এর পোস্ট। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, লেভেল 2-এর পোস্ট। ট্রেন ক্লার্ক, লেভেল 2-এর পোস্ট। এগুলো দেখো সব লেভেল 3 আর লেভেল 2-এর পোস্ট, এবং এর জন্য
তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে না, এক্সামেই আছে আন্ডার গ্র্যাজুয়েট, তো তোমরা আন্ডার গ্র্যাজুয়েট হলেই হবে, মানে যেটা উচ্চ মাধ্যমিক পাশ হলেই তোমরা হবে। এবং এর ক্ষেত্রে এজ লিমিট দেখো ইন জেনারেল 18 থেকে 30 হয়, 18 থেকে 33 আগের বার দেওয়া ছিল করোনার জন্য, কিন্তু ইন জেনারেল 18 থেকে 30 হয়। এবং এই যে মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে দেখো ক্লিয়ারলি মেনশন আছে, ঠিক আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের B2, ঠিক আছে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এগুলো C3, এবং ট্রেন ক্লার্ক এইটা হচ্ছে A3, ঠিক আছে। এবার মেডিকেল স্ট্যান্ডার্ড মেডিকেল ক্যাটাগরি কী ওগুলো এক এক করে তোমাদের করবো। তো এই পোস্টগুলো অফার করে, একটি দুটো পোস্ট বাড়তে কমতে পারে, এটা এক্সাম টু এক্সাম ভ্যারি করে, প্রত্যেক বছর টু বছর এক্সাম ভ্যারি করে। তো এই যে আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েট দুটোর মধ্যে রেসপন্সিবিলিটির পার্থক্য সবার আগে ক্লিয়ার করে দিই। প্রত্যেকটা জব প্রোফাইল তো আছেই, ঠিক আছে, জব প্রোফাইল সম্বন্ধে আলাদা করে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো সেটা সম্বন্ধে বলবো না, পরে অন্যান্য ভিডিও বানিয়ে সেগুলো জব প্রোফাইল সম্বন্ধে বলা যেতে পারে। তো দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কী, যেগুলো তোমার আন্ডার গ্রাজুয়েট পোস্ট, এই যে পোস্টগুলো আছে তুমি একজন জুনিয়র হিসেবে থাকবে, ঠিক আছে, সেটা জুনিয়র ক্লার্ক হতে পারো, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক হতে পারো, যে কোনো থাকো তুমি জুনিয়র মোস্ট, মানে রেলওয়ে তুমি সব থেকে জুনিয়র বলতে পারো, ঠিক আছে। তোমার নিচে কেউ থাকবে না, তোমাকে একটা কাজ দিয়ে দেবে তোমার সিনিয়র, সেই কাজটা তোমাকে পারফর্ম করতে হবে, তোমাকে একটা টাস্ক ডেলি টাস্ক থাকবে, সেই ডেলি টাস্ক তোমাকে ডে টু ডে লাইফে পারফর্ম করতে হবে তোমার, তারপরে আর কোনো কিছু নেই, শুধু তোমার ডেলির কাজ ডেলি করলেই হবে, এটুকুই তোমার রেসপন্সিবিলিটি। রেলে তুমি জয়েন করার পরে যদি তুমি আন্ডার গ্রাজুয়েট পোস্টের মাধ্যমে সিলেক্টেড হবে এইসব পোস্টে জয়েন করো। অপরদিকে আরেকটা যে নোটিফিকেশন ছিল, ঠিক আছে, যে নোটিফিকেশন ছিল গ্র্যাজুয়েট নোটিফিকেশন, তার আমি তোমার ভ্যাকেন্সিগুলো আরেকবার দেখাচ্ছি, ঠিক আছে, তার ভ্যাকেন্সিগুলো আরেকবার দেখাই গ্র্যাজুয়েট নোটিফিকেশনের। এই দেখো এখানে কি ছিল, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার লেভেল 6-এ তুমি জয়েন করছো, স্টেশন মাস্টার লেভেল 6 জয়েন করছো। তো এইসব পোস্ট যখন তুমি ঢুকছো তোমার কিন্তু একটা হিউজ রেসপন্সিবিলিটি থাকবে, তোমার আন্ডার রেলের অন্যান্য স্টাফরা কাজ করবে। তুমি যখন অ্যাজ এ স্টেশন মাস্টার জয়েন করছো তোমার আন্ডারে পুরো স্টেশন থাকবে, ঠিক আছে, যত হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে যত তোমার টিকিট ক্লার্ক হয়ে গেলো সবাই কিন্তু ওটা কম বেশি তোমার আন্ডারেই থাকবে। ইভেন যখন দিনের বেলার কমার্শিয়াল আওয়ার্সে আরপিএফও কিন্তু স্টেশন মাস্টারের আন্ডারেই থাকে। তো স্টেশন মাস্টার একটা হিউজ রেসপন্সিবিলিটি, তোমাকে নিজস্ব টাস্ক তো পারফর্ম করতেই হবে, নিজস্ব দায়িত্ব তো করতে হবে, তার সঙ্গে তোমার নিচে যে স্টাফ আছে তাদেরকে ম্যানেজমেন্টও করতে হবে, ম্যানেজমেন্টের কাজও কিন্তু চলে আসে এই লেভেল 6-এর পোস্টে, ঠিক আছে। তো তোমার নিজের স্টাফকে ম্যানেজমেন্ট করতে হবে, তাদের ছুটি থেকে শুরু করে তাদের বিভিন্ন রকম সুবিধা অসুবিধা সব তোমাকে দেখতে হবে, তাদের ক্ষেত্রে তোমার আউটপুট নিতে হবে, কাজ বের করে নিতে হবে, এবং তোমার হায়ার যে অফিসিয়াল তাদেরকেও তোমাকে ডিল করতে হবে। রেসপন্সিবল পোস্ট স্টেশন মাস্টার রেসপন্সিবল পোস্ট, সিমিলারলি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, ঠিক আছে, যে টিকিট ক্লার্ক ছিল তাদের উপরের পোস্ট, এটা কিন্তু তোমার কাজ হয় তাদেরকে সুপারভাইজ করা, তুমি একটা লেভেল 6-এর রেসপন্সিবল পোস্টে আছো, ঠিক আছে। মনে করবে না এটা কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার আমার যে স্টেশনের প্ল্যাটফর্মে টিকিট আছে না, সে টিকিট ক্লার্ক, এটা নয়, এটা আলাদা পোস্ট, ঠিক আছে, এটা অনেক হায়ার রেসপন্সিবল পোস্ট, এবং তুমি তাদের উপরে থাকবে, এবং তোমার ওভারঅল কাজ হবে জিনিসটাকে ভালো করে সুপারভাইজ করা, এবং তাছাড়া অন্যান্য আরও দায়িত্ব থাকবে তোমাকে যখন দায়িত্ব দেওয়া হবে। তো এগুলো সবাই সিনিয়র পোস্ট। সিমিলারলি সিনিয়র ক্লার্ক কাম টাইপের যেটা হয়ে গেল, বা বাকি গুডস ট্রেন ম্যানেজার, এগুলো কিন্তু রেসপন্সিবল পোস্ট। সিনিয়র ক্লার্কের আন্ডারে থাকবে, জুনিয়র ক্লার্ক থাকবে, সিনিয়র ক্লার্কের অনেক কাজ থাকবে, ঠিক আছে, সিনিয়র ক্লার্ক কিছু কিছু কাজ নিজের থাকবে অবশ্য, বা তার আন্ডারে জুনিয়র থাকবে, তাদেরকে দিয়েও কিছু কিছু কাজ করাবে, ঠিক আছে, নামে ক্লিয়ার আছে সিনিয়র ক্লার্ক জুনিয়র ক্লার্ক। তো এইসব পোস্টে তোমার রেসপন্সিবিলিটি একটু বেশি থাকবে, ঠিক আছে, তোমার আন্ডারে রেলওয়ে স্টাফ থাকবে, এবং তোমাকে নিজের কাজ তো করতে হবে, সঙ্গে তোমার স্টাফদের দিয়ে তোমার কিন্তু আউটপুট বের করাতে হবে। দুটোর মধ্যে এটা হলো বেসিক্যালি পার্থক্য। তোমাকে স্যালারি বেশি দেওয়া হচ্ছে, তোমার রেসপন্সিবিলিটি অবশ্যই সেজন্য বেশি থাকবে, ঠিক আছে। এগুলো হলো বেসিক পার্থক্য। এবার চলো এক এক করে ডিটেলসে আসা যাক, ঠিক আছে। এক্সামের যে ডিটেলস আছে এগুলো সম্বন্ধে আর পড়ে লাভ নেই, নোটিফিকেশন তোমরা যখন বেরোবে প্রত্যেক বছর নোটিফিকেশান ডিটেলস পড়ে নেবে, যেগুলো মেন ডিটেলস সেগুলো আমি যাচ্ছি, ঠিক আছে। এরপরে আমি চলে যাব আমাদের মেন ডিটেলস হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড। দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড এতক্ষণ আমরা যা পড়লাম A2, A3, B2, C2 এগুলোই পড়েছিলাম, দুটোতেই এগুলোই ছিল, ঠিক আছে। যেটা এদের মধ্যে থেকে সব থেকে টাফেস্ট এ ক্যাটাগরির A2, যেটা আমাদের স্টেশন মাস্টারের বরাবরই ছিল, ঠিক আছে, A2। তো A2তে কি দেখো, ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট থাকতে হবে, ঠিক আছে, ডিস্টেন্স ভিশন 6/9 6/9 থাকতে হবে উইদাউট গ্লাসেস, ঠিক আছে, নেয়ার ভিশন এগুলো থাকতে হবে। এবং এখানে তোমার চোখের পাওয়ারের কথা কিছু দেওয়া নেই। A3 যেটা আছে, A3 2D লেন্স অবধি তোমার পাওয়ার কিন্তু অ্যালাউড, ঠিক আছে, A3-তে পাওয়ার 2D অবধি অ্যালাউ করা আছে, A3 ক্যাটাগরি, ঠিক আছে, A3 ক্যাটাগরি 2D পাওয়ার অবধি অ্যালাউ করা আছে। B2 ক্যাটাগরি এটা হয়ে গেল, সেখানে 4D অবধি অ্যালাউ করা আছে, এবং ক্লার্কিয়াল পোস্ট হয়ে গেল সেটা C2-র জন্য ছিল, এখানে কিন্তু পাওয়ারের ব্যাপারে কোনো বেলা নেই, এবং সেখানে অনেকটাই তোমার মানে রিল্যাক্সেশন দেওয়া হয় মেডিকেল ফিটনেসের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, ঠিক আছে। তারপর মানে একটু তো মিনিমাম ফিট সবাই থাকে, ঠিক আছে, এমন না যে পুরো রিজেক্ট হয়ে যায় মেডিকেল খুব টাফ ওরকম কিছুই না, হ্যাঁ, কিন্তু কিছু স্ট্যান্ডার্ড আছে যেগুলো মেনটেন করতে হয়, বিশেষ করে যেগুলো তোমার হাইলি রেসপন্সিবল পোস্ট, সেটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও হয় সেফটি ক্যাটাগরি, বা স্টেশন মাস্টারও খুব সেফটি ক্যাটাগরি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমার ফিটনেসটা দরকার,
ঠিক আছে। সেটা এই ক্ষেত্রে তোমার আইয়ের টেস্টও বিভিন্ন খুব ভালো করে করা হয়, কারণ স্টেশন মাস্টারের চোখ কিন্তু একটা খুব বড় স্টেশন মাস্টারের অস্ত্র। ঠিক আছে, মাথা ঠান্ডা কাজ যেমন করতে হবে তেমন চোখও তার অনেক বড় অস্ত্র। তুমি যদি কালার ব্লাইন্ড হও তুমি কিন্তু এইসব পোস্ট পাবে না, কারণ মানে আমাদের বিভিন্ন সিগন্যালিং বলো, বিভিন্ন রুট বলো, এগুলো সব তো চোখের মাধ্যমে দেখতে হবে না। সেখানে তুমি কালার ব্লাইন্ডনেস তুমি ভুল জিনিসটা দেখতে হও, ঠিক আছে, ভুল ডিসিশন চলে আসবে। তো এইসব জন্য চোখের যে বিভিন্ন আমাদের বলো পাওয়ার টেস্ট হয়ে গেলো, এগুলো খুব ভালো করে চোখের বিভিন্ন টেস্ট হয়ে গেলো আমাদের A2 ক্যাটাগরিতে, A3 এগুলো খুব ভালো করে দেখে নেওয়া হয়। ঠিক আছে, তো এই হলো মেডিকেল স্ট্যান্ডার্ড। তো মেডিকেল স্ট্যান্ডার্ডের পরে এক এক করে যাচ্ছি। এটা ওই এক্সামের ক্ষেত্রেও আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রেও দেখবে এই স্ট্যান্ডার্ডগুলোই আছে। ঠিক আছে, তোমরা দেখে নেবে কী কী স্ট্যান্ডার্ড আছে। এরপরে তোমাদেরকে কী বলছি, কারা কারা এলিজিবল, এখানে এক এক করে সবাই আসছি। ঠিক আছে, এটা তোমার এজ ক্রাইটেরিয়া ছিল, এজ রিল্যাক্সেশন এখানে দেওয়া আছে। এজ রিল্যাক্সেশন তোমরা চাইলে সব ডিটেলসে পড়ে দিতে পারো আগের বছর নোটিফিকেশন, কিন্তু দেখার দরকার নেই। দেখো ফিস যেগুলো জেনারেল ফিস কী আছে, 500 টাকা অল ক্যাটাগরির জন্য, আর কারো করার জন্য 250 আছে। ভিন্ন ফিমেল হয়ে গেল, পিডব্লিউবিডি, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, SC ST মাইনরিটি কমিউনিটি সবার জন্য 250 করে আছে। ঠিক আছে, এবং এই টাকাগুলো কিন্তু রিফান্ডেবল হয়ে যায় যদি CBT1 দাও। ঠিক আছে, টাকাগুলো কিন্তু রিফান্ড হয়ে যায়, কিছু টাকা কেটে বাকিটা রিফান্ড করে দেওয়া হয় তোমাদের। তো এটা হলো। এরপরে তোমাদের চলো নেক্সট আমি যাই এক্সাম সম্বন্ধে আরও ডিটেলসে যাই। হ্যাঁ, তোমাদের আরও একটা জিনিসটা বলার ছিল, নোটিফিকেশনে কোথাও হয়তো লেখা আছে, আমি এখন খুঁজতে গেলে টাইম লেগে যাবে। যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট, মানে যাদের রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, তারা কিন্তু এলিজিবল নয়। ফাইনাল ইয়ার স্টুডেন্ট বলতে কেমন তোমার আছে, ধরো তোমার এই বছর নোটিফিকেশন আসলে 2025-এ, কিন্তু 2025-এ তোমার এখন গ্র্যাজুয়েশন হয়নি, তোমার থার্ড ইয়ার চলছে, অথবা যারা বিটেক করছো তাদের ফোর্থ ইয়ার চলছে, বা অন্যান্য গ্র্যাজুয়েশন যারা করছো, ঠিক আছে, ফাইনাল ইয়ার চলছে, তুমি কিন্তু গ্র্যাজুয়েট এক্সামটা ভরতে পারবে না। সিমিলারলি আন্ডার গ্র্যাজুয়েটে, ঠিক আছে, তুমি যদি 12 পাস আউট হয়ে থাকো তাহলে কিন্তু ভরতে থাকবে। তোমার ধরো 12-এ পড়ছো, নোটিফিকেশন চলে আসলো, তুমি কিন্তু তখন ভরতে পারবে না। ঠিক আছে, তুমি পাস হওয়া চাই সেই দিনে, যেই দিন তোমার নোটিফিকেশন আসলো বা লাস্ট ডেট অফ ক্লোজিং, সেই ডেটে তুমি পাস আউট হয়ে যাওয়া চাই, তোমার রেজাল্টটা চলে আসা চাই। ঠিক আছে, রেজাল্ট যদি চলে আসে তুমি এলিজিবল, রেজাল্ট না আসলে তুমি কিন্তু এলিজিবল নয়, সেই ডেটাকে তোমাকে পাস হওয়া অবশ্যই চাই। এটা একটা ক্রাইটেরিয়া সব এক্সামের রেলওয়েতে, এগুলো জেনারেল ক্রাইটেরিয়া। ঠিক আছে, তো এগুলো নিয়ে বলছি না। এবার চলে আসি এক্সাম সম্বন্ধে। ঠিক আছে, এক্সাম কি, মানে এক্সামের সিলেবাস সম্বন্ধে, এক্সাম প্যাটার্ন কেমন হয়, কারা কারা এই এক্সামে ওয়েটেজ মানে বেশি পায়। ঠিক আছে, এবার দেখো RRB যেটা হয়, মানে NTPC এক্সাম তোমার জেনারেলি দুটো স্টেজ হয়, CBT1 আর CBT2। এছাড়া কিছু কিছু পোস্টে সেখানে টাইপিং টেস্ট হয়, টাইপিং স্কিলও টেস্ট করে দেখা হয়। ঠিক আছে, যেমন তোমার ছিল সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেসব পোস্টগুলো ছিল। ঠিক আছে, এখানে তোমাকে টাইপিং স্কিল একটা আলাদা এক্সাম কন্ডাক্ট করে, তোমার টাইপিং স্কিলটাও দেখে নেয়। এমন না যে তুমি টাইপিং কিছু জানো তোমার সিলেকশন হয়, তোমার এক্সাম খুব ভালো হওয়ার পরেও তোমার একটা মিডিয়াম টাইপিং স্কিল না থাকলে তুমি কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো এবার চলে আসে এক্সাম প্যাটার্ন সম্বন্ধে। NTPC আন্ডার গ্রাজুয়েট আর গ্র্যাজুয়েট দুটো এক্সামের প্যাটার্ন সেম রেখেছিল 2024-এ, তো আশা করছি 2025-এও বা 2026-এও ফিউচারে যত এক্সাম বেরোবে আমাদের কিন্তু এক্সামের প্যাটার্ন সেমই রাখবে। ঠিক আছে, মানে সিলেবাস প্যাটার্ন সব কিছু সেম। ঠিক আছে, শুধু হ্যাঁ এটা হয় কি, যেটা গ্র্যাজুয়েট সেখানে যে কোশ্চেন স্ট্যান্ডার্ড হাই করলো, যেটা আন্ডার গ্র্যাজুয়েট কোশ্চেন স্ট্যান্ডার্ড একটু ইজি করলো, যেহেতু এক্সামের লেভেল আলাদা, এক্সামের পোস্টের রেসপন্সিবিলিটি আলাদা। ঠিক আছে, তো যেটা হয় CBT1 আমাদের এক্সামের দেখো 100 নম্বরের এক্সাম হয়, তার মধ্যে পার্ট থাকে, ভাগ করা থাকে, 30 নম্বর ম্যাথ, 30 নম্বর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এবং বাকি 40 নম্বর জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কী কী থাকে, তোমার পুরো সায়েন্সটা থাকলো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, বাকি সব যত সায়েন্সের পার্ট থাকলো, এর সঙ্গে আর্টসের পার্ট থাকলো, কী থাকলো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্সও থাকে, আর্ট অ্যান্ড কালচার থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। তো এতগুলো সাবজেক্ট মিলে টোটাল হয়ে যাচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। তো জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে সব থাকে, কিন্তু ম্যাথমেটিক্স আলাদা 30 দেওয়া আছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আলাদা 30 দেওয়া আছে। তার মানে পুরো এক্সামের 60% ওয়েটেজ কিন্তু ম্যাথ আর রিজনিংয়ের উপর ডিপেন্ড করছে। তো এক্ষেত্রে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, বা যারা উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, অথবা যারা ম্যাথে স্ট্রং ছিলে 9, 10, 11, 12, তাদের ক্ষেত্রে কিন্তু তারা একটা ওয়েটেজ পাবে। কেন ওয়েটেজ পাবে, কারণ 60 নম্বরই তোমার কিন্তু ম্যাথ আর রিজনিং। ঠিক আছে, তো তারা ওয়েটেজ পাবে, তারা একটু যদি প্র্যাকটিস করে 60-এর মধ্যে তারা কিন্তু 55, 54, 53 ইজিলি স্কোর করতে পারবে। এটা তাদের ক্ষেত্রে একটা ওয়েটেজ। এবার ধরো ওয়েটেজ কেন বলছি, এবার ধরো কেউ গ্র্যাজুয়েশন করে নিয়েছো, গ্র্যাজুয়েশন করার পরে 2-3 বছর কেটেও গেছে, একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে, সে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, ম্যাথামেটিক্স অনার্স করছো বা কিছু, বা ইঞ্জিনিয়ারিং করেছো, বা অন্যান্য সায়েন্স ব্যাকগ্রাউন্ডের প্রচুর অপশন হয়, যা কিছু করেছো। ঠিক আছে, তো তার ক্ষেত্রে
এই সাবজেক্টগুলো রিকল করা যতটা ইজি হবে। এবার একজন এরকম ক্যান্ডিডেট আছে যে হিস্ট্রি নিয়ে করেছে এবং সে লাস্ট মাধ্যমিকের সময় সে ম্যাথামেটিক্স পড়েছিল এবং ম্যাথামেটিক্স রিজনিং তারপরে কোনো টাচে নেই। এবার সে চাইছে এনটিপিসি এক্সামের প্রিপারেশন করবে, ঠিক আছে। সেক্ষেত্রে তার কী হবে, সে মাধ্যমিকের পরে 2 বছর কাটিয়েছে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন করেছে, হয়তো মাস্টার্সও করে নিয়েছে, 6, 7, 8 বছর থেকে 10-12 বছর অব্দি গ্যাপ চলে যায়, ম্যাথ পড়া হয়নি। এরকম অনেক ক্যান্ডিডেট আছে এবছরও এক্সাম দিয়েছে। তাদের ক্ষেত্রে কী হয়, তাদের যেহেতু টাচে নেই, তো তাদের এই 60 নম্বরটা পড়তে প্রচুর সময় লাগে এবং তখন তারা ঘাবড়ে যায়। এবছর হয়েছে, অনেক হয়েছে। দেখো, আমি যে বছর যখন অনেকের সাথে কথাবার্তা বলেছি, ঠিক আছে, কিছু কিছু ছেলেমেয়েদের গাইডও করা শুরু করেছিলাম, কিন্তু যে প্রবলেমটা আমি ফেস করেছি, যে আমি যখন ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন করি বা আমরা যে আরআরবি জেইর প্রিপারেশন করি, আমার সঙ্গে অনেকে আরআরবি জেইর আগে বছর প্রিপারেশন করেছে, তারা যেমন একটা ফ্লোতে চলেছে, তাদের ম্যাথ রিজনিং বলে সবার একটা স্ট্যান্ডার্ড মোটামুটি জানে, ঠিক আছে, এই জিনিসটা। তো তাদের পড়ার একটা স্পিড তারা মেনটেন করতে পেরেছে। কিন্তু এনটিপিসি এক্সামে সবাই এলিজিবেল, এলিজিবিলিটি নিয়ে পরে আসবে কারা কারা এলিজিবেল, জেনে রাখো এনটিপিসি এক্সামে সবাই এলিজিবেল। এবার একজন ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ডের ছেলেও এলিজিবেল, একজন হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের ছেলেও এলিজিবেল, একজন বাংলা ব্যাকগ্রাউন্ডের ছেলে এলিজিবেল, একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছেলেও এলিজিবেল, একজন নার্সিং ব্যাকগ্রাউন্ডের ছেলেও এলিজিবেল, ঠিক আছে, ছেলে বা মেয়ে উভয়ের কথাই বলছি। তো এক্ষেত্রে কী হয়ে যায়, যেই ছেলেটা বা যেই মেয়েটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসছে আর যেই ছেলেটা বা যেই মেয়েটা বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, দুজনের ম্যাথ আর রিজনিংয়ের যে নলেজ, সেটার মধ্যে একটা হিউজ পার্থক্য থাকে। হ্যাঁ, যে হয়তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, সে এখানে কিছুটা ওয়েটেজ পাবে, জেনারেল অ্যাওয়ারনেস, কিন্তু তার ওয়েটেজ কত, 40 নম্বর। 40 নম্বরের মধ্যে সায়েন্সও আছে, ঠিক আছে। যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসে বা অন্যান্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের কিন্তু সায়েন্স পোর্শনটাও একটু স্ট্রং হয় হয়তো অন্যদের থেকে। তো এখানে 8-10 নম্বর তারা আরও ওয়েটেজ পেয়ে যায়, মানে অ্যাডভান্টেজ পেয়ে যায়, ঠিক আছে। কিন্তু সেই তুলনায় আর্টসের সাবজেক্ট কত, 20-25, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটা ইসে চলে আসে। এবং যারা অনেক দিন টাচে নেই ম্যাথ আর রিজনিং, ঠিক আছে, আগেবার যে আমি ফেসটা করলাম যে তারা স্পিডে পড়তে পারছে না, বেশি তাড়াহুড়ো করে পড়তে গেলে তারা ঘাবড়ে যাচ্ছে, তারা ফোকাস হারিয়ে ফেলছে, ঠিক আছে। তো তাদেরকে আমি অ্যাডভাইস করবো, এবছর তোমরা হয়তো অনেকে এনটিপিসি গ্র্যাজুয়েট এক্সাম দিয়েছো এবং আশানুরূপ এক্সাম হয়নি, খুব ভালো হয়নি, বা অনেক দিন ধরে টেস্ট 6-7 মাস ধরে প্র্যাকটিস করে তাড়াহুড়ো করে পড়তে গিয়ে তাদের কিন্তু এক্সাম আলটিমেটলি ভালো হয়নি বা সব কিছু গুলিয়ে গেছে। তাদেরকে অ্যাডভাইস করবো, দেখো, আবার এক্সাম হবে 1-1.5 বছর পরে বা 2 বছরের মধ্যে হয়তো আবার এক্সাম হয়, কারণ এবছর প্রসিডিওর হয়ে গেলে 1-1.5 বছর, ম্যাক্সিমাম 2 বছর। তো তোমাদেরকে বললো, তোমার যদি ইচ্ছে থাকে ভালো করে রেলওয়ের এক্সাম দেওয়ার এবং জব নেওয়ার, তোমরা এখন থেকে সময় নিয়ে ধীরে 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 ম্যাথ আর রিজনিংটাকে শেখো, সময় দিয়ে শেখো। এটা 1-2 দিনের জিনিস নয়। যেই ছেলেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে সে হয়তো 6 মাসে 5 মাসে করে দিতে পারবে, কিন্তু তুমি সেটা পারছো না, ঠিক আছে, বা তোমরা সেটা পারছো না, তুমি 1 বছর 1.5 বছর টাইম দাও, 1.5 বছর টাইম দেখবে তো যে ছেলেটা 6 মাসে করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের 1.5 বছর পর তুমি তার জায়গায় চলে গেছো, অথবা তার থেকেও বেটার জায়গায় চলে গেছো। অনেক আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা আছে যারা কিন্তু প্র্যাকটিস করে অন্য এক্সামের জন্য পড়ছে বলা হয়তো এখন কিন্তু তাদের ম্যাথ রিজনিং অনেক ভালো রেডি, ইভেন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়ে আছে তাদের থেকেও ভালো রেডি, এরকম আছে। তো এমন নয় তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো বা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো বলে তোমার এগুলো কোনো তো ভালো স্ট্রং হবে না, তুমি পিছিয়ে আছো, পিছিয়ে একেবারে নেই। হ্যাঁ, হয়তো এই মুহূর্তে পিছিয়ে আছো, কিন্তু এটা প্র্যাকটিস করলে, ধীরে ধীরে পড়লে, তাড়াহুড়ো করলে হবে না। তোমাকে ম্যাথের অনেক টপিক আছে, প্রত্যেকের টপিক ধরে ধরে ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। পড়ার কন্টেন্টের এখন অভাব নেই, প্রচুর কন্টেন্ট আছে, ঠিক আছে। ইউটিউবে প্রচুর টিচার আছে, যে কোনো একজন ভালো টিচারকে ধরো, ঠিক আছে। আমি যেমন আমার যখন প্রিপারেশন করেছিলাম, আমি ইউটিউব থেকে সাহিল স্যারের লেকচার দেখেছিলাম, ম্যাথ সাহিল স্যার, ওনার লেকচার দেখে আমার মোটামুটি ম্যাথের একবার প্র্যাকটিস হয়েছিল, রিভিশন হয়েছিল বা এক্সাম দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, আমার কোনো অসুবিধা হয়নি। তো তোমরা চাইলে সাহিল স্যারকেও দেখতে পারো, অথবা অন্যান্য আরও অনেক টিচার আছে, যে কোনো টিচার, তোমার যে কোনো একজন টিচারকে চুজ করবে, যাকে মনে হচ্ছে ভালো পড়াচ্ছে। ম্যাথের একজন টিচার চুজ করবে, রিজনিংয়ের একজন টিচার চুজ করবে, তাকে ফলো করবে, প্রপার নোটস বানাবে, খাতা বানাবে, তারপর প্রপার প্র্যাকটিস করবে, প্রচুর প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার জন্য একটা ভালো ওয়েবসাইট আছে textbook.com। আমি অনেক ভিডিওতে আগেও বলেছি, যারা টেস্ট সিরিজ সম্বন্ধে জানতে চাও বা প্র্যাকটিস সম্বন্ধে জানতে চাও, আমার চ্যানেলের পুরোনো ভিডিও দেখবে, টেস্ট সিরিজ সম্বন্ধে পেয়ে যাবে। সেখানে ইন ডিটেলস ডিসকাশন করেছি যে প্র্যাকটিস কী করে করবে বা টেস্ট সিরিজ কী করে দেবে, বা টেস্ট সিরিজ তোমার এক্সাম ক্র্যাক করার জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট, সেসব ভিডিওগুলো দেখে নেবে, তোমার ইন ডিটেলস টেস্ট সিরিজ সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। সিলেকশন একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কিন্তু যে টেস্ট সিরিজ, সেগুলো আবার পরে আমি ডিসকাস করবো অন্য ভিডিওতে, এই ভিডিওতে বেশি বড় করবো না। তো এটাই বলার ছিল, ঠিক আছে। তো যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, তারা টাইম নাও, টাইম নিয়ে ধীরে ধীরে পড়ো, ঠিক আছে। ধীরে ধীরে পড়ে যে ম্যাথ আর রিজনিংয়ের প্রশ্নটাকে স্ট্রং করো, কারণ সিলেকশন ম্যাথ রিজনিং তোমার দেওয়া হবে। এই 60-এর মধ্যে 55 যদি পেয়ে যাও, ঠিক আছে, বাকি এই প্রশ্নটা একটু উইক থাকলেও কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক কথা, আরআরবি এনটিপিসি এক্সাম সবাই এলিজিবল থাকে, সবাই বলতে সবাই এলিজিবল, যে কোনো গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন লেভেলে এলিজিবল, ঠিক আছে। এবং আন্ডার গ্র্যাজুয়েটেও, ঠিক আছে, যারা এইচএস পাস করে সবাই এলিজিবল। সেখানে একটা মার্কসের ক্রাইটেরিয়া আছে কিছু কিছু ক্ষেত্রে, সেটা আমি তোমাদেরকে বলছি। তো যেহেতু সবাই এলিজিবল,
সেজন্য প্রচুর হিউজ ক্যান্ডিডেট পরীক্ষা দেয়, সেজন্য আলটিমেটলি কাট অফটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। কারণ কম্পিটিশন সব থেকে বেশি যদি কোনো এক্সামে হয়ে থাকে আরআরবি এনটিপিসি এক্সাম, আর এটা আরআরবি গ্রুপ ডি এক্সামও প্রচুর কম্পিটিশন হয়, কারণ সেখানেও সবাই এলিজিবল হয়ে থাকে। ঠিক আছে, তো এটা ছিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এটা হচ্ছে CBT 1 পাস করার পরে 15 গুণ স্টুডেন্টদের CBT 2 এর জন্য কোয়ালিফাই করানো হয়। যত ভ্যাকেন্সি থাকে তার 15 টাইমস, এবং তার CBT 2 এক্সাম দেয়। এবং CBT 1 আর CBT 2 এর সিলেবাসের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, সিলেবাস সেম। হ্যাঁ, এবার কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়তো একটু হাই করে দেবে CBT 2-তে। এবং এক্সাম প্যাটার্নের মধ্যে কী পার্থক্য দেখো, ঠিক আছে। এই যে এটা ছিল 100 নম্বরের এক্সাম, 120 মিনিটে তোমার দিতে হবে। যেটা CBT 2 এক্সাম আছে, এখানে সিলেবাস তোমার ইন ডিটেলস দেওয়া আছে। তো সিলেবাস সম্বন্ধে তোমরা চাইলে আগের বছর নোটিফিকেশন দেখে নিতে পারো, সিলেবাস নিয়ে ডিসকাশন আলাদা করার দরকার নেই। এরপরে CBT 2 যখন এক্সাম হবে, এখানে লেখাও আছে 15 টাইম শর্টলিস্ট করা হবে। ঠিক আছে, এবং যে এক্সামটা হবে, এই দেখো এখানে তোমার জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বর, ম্যাথ আর রিজনিং 35, 70 নম্বর। ঠিক আছে, 35, 70 নম্বর। স্যার আগেরবার আমি এক্সামটা ভুললাম, এক্সাম ডিউরেশন কম ছিল 90 মিনিট, ওটা 120 মিনিট এক্সাম ছিল সবার জন্য না। দ্য এক্সাম ডিউরেশন উইল বি 120 মিনিটস ফর এলিজিবল PWBD ক্যান্ডিডেটস। PWBD ক্যান্ডিডেটসের জন্য 120 মিনিট ছিল, আগের এক্সামটাও ছিল। এবং 90 মিনিট ইন জেনারেল, আগে ইন জেনারেল তোমার খুলে গেছে এক্সাম ডিউরেশন 90 মিনিট এখানে লেখা আছে। ঠিক আছে, এক্সাম ডিউরেশন 90 মিনিট। তো এক্সাম ডিউরেশন সেম থাকছে CBT 2-তেও, নাম্বার অফ কোশ্চেন্স বেড়ে যাচ্ছে, 20টা কোশ্চেন বাড়িয়ে দেওয়া হচ্ছে। 100টা কোশ্চেন ছিল, 120টা কোশ্চেন। ঠিক আছে, এবং 120 কোশ্চেনের মধ্যে 70টা কোশ্চেন ম্যাথ রিজনিং পুরো স্পেসিফিক দেওয়া আছে, 35, 70। এটা কিন্তু হিউজ ওয়েটেজ। বাকি 50টা কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস, যার মধ্যে সব কিছু আছে। তো যারা CBT 1 ভালো করে প্র্যাকটিস করবে, তাদের CBT 1 ম্যাথ রিজনিং ভালো হলে CBT 1ও ভালো হবে, CBT 2-তেও ভালো হবে। ওভারঅল এক্সামের অলমোস্ট 60% কিন্তু ম্যাথ আর রিজনিং। CBT 1-এ তো 60% পুরো ডাইরেক্ট দেওয়া আছে, CBT 2-তেও 70 আউট অফ 120, মানে ওই 58-59% মতো তোমার আসবে। তো প্রায় 60% ওইটাই ম্যাথ আর রিজনিং। তো এটাকে তোমাকে ভালো করে প্র্যাকটিস করতেই হবে। যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো এবং চাও যে রেলওয়ে থেকে জব করবো, ভালো জব করবো, একটা রেসপেক্টফুল জব করবো, ঠিক আছে, তাদের কিন্তু বলবো ম্যাথ রিজনিং সময় নিয়ে ধরে ধরে প্র্যাকটিস করো। তাড়াহুড়ো জিনিস নয়, কোনো গভর্নমেন্ট এক্সাম তাড়াহুড়ো জিনিস নয়। তাড়াহুড়ো করলে তাড়াহুড়ো করে 3 মাস 6 মাসে কমপ্লিট করতে, নিজের ক্যাপাসিটি অনুযায়ী কমপ্লিট করবে। ঠিক আছে, কারণ 6 মাসে হয়ে যেতেই পারে, না হওয়ার কিছু নেই। কিন্তু যদি ক্যাপাসিটি না থাকে, দেখছো ইমপ্রুভ করতে পারছো না, তুমি কোশ্চেন অ্যাটেম্প করতে পারছো না, ভুল হয়ে যাচ্ছে, টেস্ট দিতে গিয়ে টেস্টে তুমি করতে পারছো না, কোশ্চেনের সলিউশন আনতে পারছো না, সময় দাও। 1 বছর সময় দাও, 1.5 বছর সময় দাও। 1 থেকে 1.5 বছরে আশা করছি সবাই এইটুকু ম্যাথ রিজনিং যেটুকু সিলেবাস আছে, 1 থেকে 1.5 বছরে যদি তুমি প্রত্যেকদিন কনসিস্টেন্সি মেনটেন করো, ঠিক আছে, 4 থেকে 5 ঘন্টা দাও, তুমি ম্যাথ রিজনিংয়ের মাস্টার হয়ে যাবে। আমি 1.5 বছর তো অনেক বেশি বললাম, তার কম সময়ে তুমি মাস্টার হয়ে যাবে। ঠিক আছে, 4 থেকে 5 ঘন্টা তুমি ম্যাথ রিজনিংয়ে দাও, এবং সেটাই তোমার সিলেকশনের কিন্তু মেন তোমার কিছু হয়ে যাবে, কী বলে ক্রাইটেরিয়া হয়ে যাবে। মানে ম্যাথ রিজনিং ভালো করে তুমি জানো, তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না। তো এখানেও 70 নম্বর এবং সিলেবাস তোমার সেম। ঠিক আছে, তো এটা ছিল আমাদের এক্সামের প্যাটার্ন CBT 1 CBT 2। এবং যারা CBT 2 কোয়ালিফাই করবে, তারপরে যেখানে টাইপিং টেস্ট আছে, টাইপিং টেস্টের জন্য কিছু ক্যান্ডিডেটদের আলাদা করে শর্টলিস্ট করা হয়। ঠিক আছে, এবং সেই হিসেবে ডাকা হয়। নেগেটিভ মার্কস যেমন সব এক্সামে থেকে স্ট্যান্ডার্ড 1/3 নেগেটিভ মার্কস। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এরপরে দেখো কারা কারা এলিজিবল, সেটা আমি দেখাই। ঠিক আছে, কারা কারা এলিজিবল সেটা নিচে দেওয়া আছে, নিচে আমি যাচ্ছি তার জন্য। কারা কারা এলিজিবল তার জন্য নিচে যাচ্ছি। তো এই দেখো, ঠিক আছে, কারা কারা এলিজিবল, এখানে ইন ডিটেলস দেওয়া আছে। এটা আমাদের হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েটের জন্য কী কী দেওয়া আছে দেখো। প্রথম পোজে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার লেভেল 6 এরপর মেডিকেল স্ট্যান্ডার্ড B2, এখানে পুরো শর্টলিস্ট করে দেওয়া আছে। তোমরা নোটিফিকেশন অ্যানেক্সচার এতে দেখতে পারবে, তোমরা যে খুলে দেখো। ঠিক আছে, যারা যারা PWD ক্যান্ডিডেট, তারা মানে কোন কোন বেঞ্চমার্কে তারা এলিজিবল, এখানে ডিটেলসে দেওয়া আছে। এটা সম্বন্ধে যারা PWD তারা জানবে, তোরা চেক করে নিও তোমরা এলিজিবল কি এলিজিবল না। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কী চেয়েছে, ডিগ্রি চেয়েছে, ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট। ডিগ্রি চেয়েছে, কোনো স্পেসিফিক স্ট্রিমে ডিগ্রি চাইনি। বাংলা নিয়েও পড়তে পারো, ইতিহাস নিয়েও পড়তে পারো, ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়তে পারো। ঠিক আছে, তোমার নর্মাল BScও করতে পারো, নার্সিংও করতে পারো, বা অন্যান্য যা আছে ডিগ্রি। তোমার লতেও ডিগ্রি থাকলে হবে, একটা ডিগ্রি থাকা নিয়ে কথা। ঠিক আছে, যে কোনো ডিগ্রি, যত এখানে পোস্ট আছে সব কিন্তু ডিগ্রি। স্টেশন মাস্টার ডিগ্রি, গুডস ট্রেন ম্যানেজার ডিগ্রি। ঠিক আছে, তারপরে এখানে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ডিগ্রি চেয়েছে। আর চেয়ে টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ আর হিন্দি অন কম্পিউটার ইজ এসেন্সিয়াল। টাইপিং প্রফিসিয়েন্সি মানে টাইপিং যেন কম্পিউটারে হিন্দি আর ইংলিশে থাকা চাই,
এটা এসেন্সিয়াল। ঠিক আছে, দেখো হিন্দিটা তোমাদের পরীক্ষায় মনে হয় চায় না, শুধু ইংলিশ টাইপ করলেই হয়ে যায়, হিন্দি টাইপ করতে চায় না, কারণ হিন্দি তো সব জায়গায় নেই। হ্যাঁ, যাদের মাদার টাং হিন্দি নয়, যেমন আমার মাদার টাং হিন্দি নয়, তাদেরকে রেলওয়ে থেকে পড়ে, ঠিক আছে, রেলওয়ে একটা রাজভাষা ডিপার্টমেন্টগুলো থাকে, রেলওয়ে যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট মনে ওটা থাকে রাজভাষা ডিপার্টমেন্ট, তাদেরকে হিন্দি পড়া আলাদা করে শিখিয়ে নেওয়া হয়। এবং যদি হিন্দি তুমি শেখো, তোমার কিন্তু 1 বছরের একটা ইনক্রিমেন্টে দেওয়া হয় হিন্দি শেখার জন্য। ঠিক আছে, কারণ হিন্দিকে রাজভাষা বলে, অফিসিয়াল কাজের জন্য হিন্দি ইউজ করা থাকে। ঠিক আছে, রাজভাষা বলে, এটা কিন্তু আমরা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এরকম কিছু ভেবে পেলাম, রাজভাষা বলে একটা আলাদা ভাষা মর্যাদা দেওয়া হয়েছে অফিসিয়াল কাজের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টে। এবং সেজন্য হিন্দিরা যারা মানে নন হিন্দি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, মানে যাদের মাদার টাং হিন্দি নয়, তাদেরকে ওটা এক্সট্রা শেখানো হয় এবং তার জন্য তাদেরকে একটা ইনক্রিমেন্টও দেওয়া হয়। ঠিক আছে, নন কিউমুলেটিভ ইনক্রিমেন্ট, মানে 1 বছরের জন্য সেই ইনক্রিমেন্টটা পাবে। তো এটা হচ্ছে গেলে তোমার ডিগ্রি লাগবে, এবং ডিগ্রিতে কত নম্বর লাগবে সেটা কিন্তু বলেনি। দেখে নাও কত পার্সেন্ট মার্কস লাগবে তোমার, সেটা কিন্তু ক্লিয়ার করে বলা নেই। ঠিক আছে, তার মানে তোমার কোনো পার্সেন্ট হলে তুমি পাস হলেই হবে, এমন নয় 50% লাগবে বা 60% লাগবে, এরকম কোনো ক্রাইটেরিয়া কিন্তু আমাদের গ্র্যাজুয়েটের ক্ষেত্রে দেওয়া নেই। ঠিক আছে, তো এরকম তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আন্ডার গ্র্যাজুয়েটে কী কী পোস্ট আছে, মানে কী কী ক্রাইটেরিয়া আছে। এটা তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট নোটিফিকেশান, এবং আন্ডার গ্র্যাজুয়েট নোটিফিকেশান আমি নিচে যাচ্ছি। এই যে আন্ডার গ্র্যাজুয়েট নোটিফিকেশান দেখে নাও কী কী আছে এবছর যে পোস্টগুলো এসেছিলো। ঠিক আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক। ঠিক আছে, এখন যেরকম ডিটেলস সব দেওয়া আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড থেকে শুরু করে লেভেল, পে সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো কী চেয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে। ঠিক আছে, বা সন্ধান এক্সামে 12 অথবা +2 স্টেজ অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ নট লেস দ্যান 50% মার্কস ইন অ্যাগ্রিগেট, মানে 50% কম মার্কস হলে কিন্তু হবে না। তোমার যারা এইচএস পাস করেছো বা ইকুইভ্যালেন্ট কোনো এক্সাম দিয়েছো, ঠিক আছে, তোমার কিন্তু 50% মার্কস অ্যাচিভ করতেই হবে। ঠিক আছে, এবার এক্ষেত্রে রিল্যাক্সেশন দেওয়া আছে, যারা বিভিন্ন কাস্ট থেকে বিলং করা অথবা পিডব্লিউডি অথবা এক্স সার্ভিসেশন, তাদের ক্ষেত্রে এটা কিন্তু মানে 50%টা ম্যান্ডেটরি নয়, এটা দিয়েছে। আজকের দিনে 50% সবাই পেয়ে যায়, 50% পাওয়া হয়তো অনেক দিন আগে প্রচুর টাফ ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 50% নম্বর মোটামুটি একটু পড়াশোনা করলে সবাই পেয়ে যায়। ঠিক আছে, 50%। তারপর দেখো সিমিলার এটা দেওয়া আছে 12 +2 স্টেজে অর ইকুইভ্যালেন্ট উইথ নট লেস দ্যান 50% মার্কস ইন অ্যাগ্রিগেট। ঠিক আছে, এটা দেওয়া আছে। এবং টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অর হিন্দি অন কম্পিউটার ইজ এসেন্সিয়াল। ঠিক আছে, ইংলিশ জানলেই হবে তোমার টাইপিং ইংলিশে যখন যাদের রিটেন ক্লিয়ার হবে তারপরে শিখে নেবে, যারা একবার পারাও না, কদিন টাইপিং করলে টাইপিং তোমার স্পিড চলে আসবে, মানে বিশেষ কিছু না টাইপিংটা। ঠিক আছে, তো এটা দেখো 12+ যেটা আমাদের জুনিয়র ক্লার্ক, এটাও প্লাস সেম যে 50% মার্কস চেয়েছে। এবং লাস্ট যেটা হয়ে গেল, এখানেও কিন্তু ট্রেন ক্লার্কেও 50% মার্কস চেয়েছে। তার মানে তোমার 50% মার্কস কিন্তু লাগবে। যারা 50% কম মার্কস পেয়েছো তারা কিন্তু এটা এলিজিবল নয়। ঠিক আছে, 50% মার্কস কম মার্কস পেলে এটা তুমি এলিজিবল নয়। আরেকটা দিয়েছো, আরেকটা এখানে কিন্তু এক্সট্রা দেওয়া আছে, লাস্টেরটাই দেখো, লাস্ট ক্যান্ডিডেটে যেটা ট্রেন ক্লার্ক দেওয়া আছে, যার কাদের জন্য 50% মার্কস এলিজিবল হবে না। ঠিক আছে, সেখানে তোমাদের কি দেওয়া আছে, বাকিগুলোতে দেওয়া আছে, সরি আমি ভুল বললাম, বাকিগুলোতে দেওয়া আছে যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে। ধরো তুমি 12-এর পরে গ্র্যাজুয়েশন করেছো, 12-এ তোমার কম মার্কস ছিল, 45, 46, 60 পার্স ছিল, কিন্তু তারপরে তুমি গ্র্যাজুয়েশন করেছো, তো তোমার ক্ষেত্রেও 50% এলিজিবল হবে না। যারা জাস্ট উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের ক্ষেত্রে 50% মার্কস এলিজিবল হবে। ঠিক আছে, যারা তারপরে গ্র্যাজুয়েশন করে নিয়েছো, মাস্টার্স করে নিয়েছো, তাদের ক্ষেত্রে 50% আর এলিজিবল হবে না, কারণ তাদের হায়ার ডিগ্রি অলরেডি আছে, তো সেক্ষেত্রে 50% বাধ্যতামূলক করা হবে না। যারা জাস্ট উচ্চ মাধ্যমিক পাস করে রেলওয়ে চাকরি দেবে তাদের জন্য এটা মানে বাধ্যতামূলক 50% পেতে হবে। এরপরে দেখো রেলওয়ে যেটা করে, রেলওয়ে প্রত্যেকটা একটা ভ্যাকেন্সি তো বের করে, ধরো 6000 ভ্যাকেন্সি বের করলো আরআরবি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটে, বা 7000 বের করলো। ঠিক আছে, কিন্তু তার মানে এই না তুমি 7000 সিটের জন্য এলিজিবল। তুমি পরীক্ষা যে কোনো একটা জোন থেকে দিতে পারো, রেলের অনেকগুলো জোন আছে, বিভিন্ন আরআরবি থেকে রেলওয়ে এক্সাম কন্ডাক্ট করায়। আরআরবি যেমন ধর কলকাতা হয়ে গেল, আরআরবি মালদা, আরআরবি শিলিগুড়ি আমাদের বেঙ্গলে আছে, আরআরবি ভুবনেশ্বর, এরকম আরআরবি বিভিন্ন আছে, আরআরবি এখানে আহমেদাবাদ হয়ে গেল, আরআরবি মুম্বাই আছে, তো বিভিন্ন আরআরবি আছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তারা নোটিফিকেশান বের করে, প্রত্যেকটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তার আশেপাশে যে রেলওয়ে জোন আছে সেখান থেকে ভ্যাকেন্সি নিয়ে সেই ভ্যাকেন্সিটা পাবলিশ করে। যেমন এখানে আমার আরআরবি আহমেদাবাদ দেওয়া আছে। ঠিক আছে, তো আরআরবি আহমেদাবাদের টোটাল ভ্যাকেন্সি 210। ঠিক আছে, তেমন আরআরবি কলকাতা ধরো টোটাল ভ্যাকেন্সি ছিল 600 বা 700। তো তুমি যদি ধরো আরআরবি কলকাতা থেকে, তুমি সেই 600 বা 700 সিটের কম্পিটিশনের জন্য এলিজিবল হবে, এবং তোমার কম্পিটিটার হবে যারা আরআরবি কলকাতা অ্যাপ্লাই করলো তারা। অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা কিন্তু তোমার কম্পিটিটার হবে না।
প্রত্যেকটা আরআরবিতে আলাদা আলাদা কম্পিটিশন হয়, সেটা রেলের সব এক্সামের ক্ষেত্রে হয়, প্রত্যেকটা আরআরবিতে আলাদা আলাদা কম্পিটিশন। যেমন এখানে আরআরবি আহমেদাবাদে যারা যারা ফর্ম ফিল আপ করবে তারা এই 210টা সিটের জন্য লড়বে। এক্স সার্ভিসম্যানের সিটটা আলাদা, ভ্যাকেন্সি আলাদা হয়, 210-এর বাইরে এটা, ঠিক আছে? তো তারা এই 210টা সিটের জন্যই লড়বে। এবং তোমার কম্পিটিশন সেই হিসাবেই তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, তোমাকে দেখে নিতে হবে, নিজে অ্যানালিসিস নিজে করতে হবে। অনেকে বাড়ির পাশে জোন প্রেফার করে, অনেকে বেশি ভ্যাকেন্সিওয়ালা জোন প্রেফার করে, অনেকে আবার বিভিন্ন ক্যালকুলেশন করে, অনেকে আবার কম যেখানে ভ্যাকেন্সি সেখানেও অ্যাপ্লাই করে থাকে, এই ভেবে যে কম ভ্যাকেন্সিতে কম লোক অ্যাপ্লাই করবে তো কম্পিটিশনটা কম হবে। এটা সম্পূর্ণ নিজের ডিসিশন, কোন জোন অ্যাপ্লাই করবে কি করবে না, কোন আরআরবি থেকে ফর্ম ফিল আপ করবে, এটা অনেকেই জিজ্ঞাসা করে। ছেলেমেয়েদের একটা কমন ডাউট থেকে কোন আরআরবি থেকে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? সম্পূর্ণ নিজের ডিসিশন, কেউ তোমাকে বলে দেবে না, কেউ তোমাকে ইনফ্লুয়েন্স করতে পারবে না এটা নিয়ে, কারণ ইনফ্লুয়েন্স তোমার শোনা উচিত নয়। নিজের যেটা ভালো বানাবে, যে আরআরবি বানাবে নিজের বেস্ট, নিজের কাছে নিজে সব কিছু বিবেচনা করে সেইখান থেকে তুমি ফর্ম ফিল আপ করবে। হ্যাঁ, একটা জিনিস তোমার রেলের এক্সামে সব বলে দিই, যত রেলের এক্সাম আছে আরআরবির থ্রু দিয়ে রিক্রুটমেন্ট হয়, ঠিক আছে? সব এক্সামে কিন্তু তোমার পোস্টিং একটা ফিক্সড জায়গায়, ফিক্সড জায়গায় ভুল বললাম, একটা ফিক্স তোমার কী বলে ডিভিশনে তোমার একটা পোস্টিং, ফিক্সড রেলওয়েতে পোস্টিং, ডিভিশনে বললাম, ফিক্সড রেলওয়ে পোস্টিং। যেমন তোমার ধরো ইস্টার্ন রেলওয়েতে পোস্টিং হলো, তো তুমি সারা জীবন ইস্টার্ন রেলওয়েতে থাকবে। তোমার সাউথ ইস্টার্ন রেলওয়েতে পোস্টিং হলো, আরআরবির মধ্যে রিক্রুটমেন্ট হওয়ার পরে, তো তোমার সারা জীবন সাউথ ইস্টার্ন রেলওয়েতেই থাকবে। আমি যখন মেট্রোতে পোস্টিং হয়েছে, আমি আরআরবি থ্রুতে এক্সাম দিয়ে মেট্রো রেলওয়ে কলকাতা আমার পোস্টিং, তো আমি সারা জীবন মেট্রো রেলওয়ে কলকাতাতেই থাকবো যতদিন আমি এই পোস্টে আছি, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হিসেবে আছি। হ্যাঁ, যদি আমি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে এরপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে যায় রেলওয়ে, তখন আমার মানে খুলে যাবে অল ওভার ইন্ডিয়া পোস্টিংয়ের জন্য, ঠিক আছে? আমার ডোর ওপেন হয়ে যাবে। কিন্তু তোমরা যখন স্টেশন মাস্টার থাকবে, যাই থাকো, স্টেশন মাস্টার থেকে স্টেশন সুপার যখন প্রমোশন হয়ে হবে, ঠিক আছে, এসএস হয়ে যাবে, তখনও কিন্তু তোমাদের পোস্টিং, ঠিক আছে, তোমার রেলওয়ের ভিতরে হবে। এমন না তোমাকে আজকে ইস্টার্নে এসো, কালকে তোমাকে সাউথ ইস্টার্নে পাঠিয়ে দিল, এটা কিন্তু করবে না, ঠিক আছে? এটা রেলওয়ের নিয়ম নেই। রেলওয়ের নিয়ম, যেখানে তোমার সিলেকশন হয়েছে সেই রেলওয়েতেই তুমি সারা জীবন থাকবে, রিটায়ারমেন্টে তুমি সেই রেলওয়েতেই থাকবে। খুব যদি মেজর কিছু তোমার সঙ্গে না হয়, তবে তোমার এক রেলওয়ে থেকে আরেক রেলওয়েতে ট্রান্সফার হয় না। এটা খুব রেয়ার কেস হতে এক রেলওয়ে থেকে আরেক রেলওয়ে গ্রুপ সি লেভেলে কারোর ট্রান্সফার হয়েছে, খুবই রেয়ার, তুমি দু একটা কেস পেতে পারো, ঠিক আছে? তো তোমার সেই হিসাবে তুমি কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করে বাড়ির পাশে অনেকে সেই জন্যই দেয়, যাতে বাড়ির পাশে একবার একটা জোনে তুমি পেয়ে গেলে তারপরে সেই জোনে সারা জীবন তুমি থেকে ধরেছি, যে বাড়ির পাশে জোন অনেকেই পারে। আমিও সেই হিসাবে কিন্তু বাড়ির পাশে জোন ভরেছিলাম, আরআরবি কলকাতা থ্রুতে অ্যাপ্লাই করেছিলাম, এবং কলকাতা মেট্রো আমি সেই হিসাবে মাথা রেখে ফার্স্ট চয়েস রেখেছিলাম, কারণ কলকাতা মেট্রো একটা আইডিয়া ছিল যে সারা জীবন কলকাতার মধ্যেই পোস্টিং হবে, এবং আমার ফার্স্ট চয়েস যেটা ছিল সেখানে আমি কলকাতা মেট্রো কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে? তো সেই হিসাবে আমাকে চয়েস করে। এবার হ্যাঁ, এরপরে আরেকটি জিনিস আছে, মিউচুয়াল ট্রান্সফার বলে একটা জিনিস আছে, বা ওন রিকোয়েস্ট ট্রান্সফার বলে একটা জিনিস আছে। তুমি চাইলে সেটা এক রেলওয়ে থেকে আরেক রেলওয়েতে যেতে পারো, দুজন মিউচুয়ালি করে, অথবা নিজের ওন রিকোয়েস্ট দিয়ে আসতে পারে। এছাড়া স্পাউস গ্রাউন্ড দিয়ে অনেকে আসে, ঠিক আছে? সেগুলো মানে অনেক কিছু করতে হয়, সময় সাপেক্ষ, কেউ আসে, ঠিক আছে? বাট সেটা মানে কী বলে, সেটা সলিউশন হয়তো তুমি পেয়ে যাবে মিউচুয়াল কাউকে তুমি তোমার পছন্দের জায়গায় পাবে না, ঠিক আছে? অসময় নাও পেতে পারো। অনেকে যেমন পায়, ধরো কেউ মুম্বাইতে পেয়েছে, মুম্বাই থেকে পাওয়ার পরে কলকাতা এসেছে, কলকাতায় ভ্যাকেন্সি নেই, সে তখন কারোর সাথে মিউচুয়াল পার্টনার কারোর কাছে পেলো, পার্টনার দিকে চলে আসলো, এরকম করে সে শিফট হতে থাকে, ঠিক আছে? অনেকে মেডিকেল গ্রাউন্ডেও অনেকে ট্রান্সফার নেয়, এবং ওন রিকোয়েস্ট যখন তুমি ট্রান্সফার নেবে তখন তোমার বটম মোস্ট জুনিয়ারে চলে যাবে, তখন তোমার সিনিয়রিটি মেনটেন হবে। এরকম অনেক কিছু আছে। এগুলোর সময় তোমরা যখন আরও রেলওয়ের এক্সাম ক্র্যাক করবে, রেলওয়েতে ঢুকবে, বা তোমার রিটেন ক্লিয়ার হলে আমাকে জিজ্ঞাসা করো, রিটেন কোনো এক্সামে ক্লিয়ার হলে, যখন তোমার মেডিকেল স্টেজে থাকবে, আমি তখন ডিটেলস তোমাদের যা জানার দরকার বলে দেবো। তো দেখো, আরআরবি এনটিপিসি এক্সাম সম্বন্ধে আমি তোমাদের যা যা মোটামুটি ডাউট আসতে পারে, যা যা হতে পারে, সব কিছুই ক্লিয়ার করেছি, ঠিক আছে? যারা যারা আমার ভিডিও দেখো তারা বাংলাতে দেখো, এবং অনেকেই চাও যে বাংলায় কন্টেন্ট কোথায় পাওয়া যায় সেটা জানার জন্য। দেখো, বাংলায় কন্টেন্ট পুরো আরআরবি এনটিপিসির জন্য খুবই কম পড়ে, আমি যত দেখেছি কন্টেন্ট ম্যাক্সিমাম হিন্দি কন্টেন্ট। হ্যাঁ, তবু যদি বাংলায় কন্টেন্ট তোমরা খুঁজতে যাও, আমি এই দু একদিন আগে সার্চ করে দেখছিলাম, ফিজিক্সওয়ালা কিন্তু বাংলায় 2024 সালে আরআরবি এনটিপিসি স্পেসিফিক ব্যাচ বের করেছে, মানে সম্পূর্ণ বাংলায় পড়ানো হয়েছিল, তোমার ম্যাথ, রিজনিং থেকে শুরু করে সব কিছু, ঠিক আছে? তোমার ফিজিক্সওয়ালার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে এখনও হয়তো সার্চ করলে পেয়ে যাবে, গুগলে সার্চ করে দেখবে আরআরবি এনটিপিসি বাংলা ফিজিক্সওয়ালা বলে সার্চ করে দেখবে, তাহলে হয়তো পুরোনো ব্যাচ পেয়ে যাবে। তোমরা প্রিপারেশন করতে চাইলে, পিওর বাংলায় প্রিপারেশন করতে চাইলে, তোমরা সেই সব ব্যাচ নিয়ে নিতে পারো। 1000 টাকার মধ্যেই প্রাইস আছে, খুব বেশি না, এটুকু টাকা তোমাদের খরচা করতেই হবে, এটুকু টাকা খরচা প্রিপারেশনে মিনিমাম করতে হবে, নাহলে তুমি কন্টেন্ট পাবে না। যদি মনে করো বই পড়ে প্রত্যেকের সাবজেক্ট পড়বে, সেটা ইম্পসিবল। তুমি ম্যাথ বই, রিজনিং বই, কত বই কিনবে, আর কিরকম করে কিনে তুমি শর্টলিস্ট করে পড়তে পারবে না। কোনো একটা
কোচিং ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত থাকা এই কারণে উচিত, বা কোনো একটি কারোর গাইডেন্স না এই জন্যই উচিত, কী পড়তে হবে কী পড়তে হবে না তোমার একটা আইডিয়া হবে, কতটা পড়তে হবে সেটা সম্বন্ধে আইডিয়া হবে। যারা বাংলায় চায় তারা আমি সেটা ফিজিক্স বালাটা বলে দিলাম, ঠিক আছে। তো তোমরা গুগলে সার্চ করে দেখে নেবে, কেউ যদি ইন্টারেস্টেড থাকো সেখান থেকে নিয়ে নিতে পারো, খুব বেশি খরচা নয়। তো আজকের এই ভিডিওতে আমি এনটিপিসি সম্বন্ধে ইন ডিটেলসে বললাম, এবং আশা করছি তোমাদের যত ডাউট ছিল ক্লিয়ার হয়ে গেছে। আর যদি কোনো ডাউট থেকে থাকে এনটিপিসি এক্সাম সম্বন্ধে বা রেলের অন্যান্য কোনো এক্সাম সম্বন্ধে কিছু ডাউট থেকে থাকে, বা অন্যান্য কোনো এক্সাম সম্বন্ধে তুমি নেক্সট ভিডিও পেতে চাও, বা এক্সাম সম্বন্ধে আরও কী কী ভিডিও পেতে চাও, সব কিছু আমাকে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, কিছু ডিটেলস মিস গিয়ে থাকলে, কিছু ভুল বলে থাকলে সবই কমেন্ট করে জানাও। আমি আশা করছি কিছু ভুল বলে থাকলে বা তোমাদের কোনো কোশ্চেন থাকলে তার অ্যান্সার আমি রিপ্লাই দিয়ে দেবো। যদি এখানে রিপ্লাই দিতে না পারি তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ করো। আমার টেলিগ্রাম আইডি ERRBSSC, ঠিক আছে, ERRBSSC। আমি টেলিগ্রাম লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা সেখানে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো টেলিগ্রামে। তো আমি তোমাদের যতদূর পারবো রিপ্লাই করার চেষ্টা করি সবাইকে, ঠিক আছে। এবং আমার যদি নলেজে থাকে তোমরা যে কোশ্চেনটা করছো আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা আমি বেশি বড় করবো না, ভিডিওটা মনে হয় অনেকটাই বড় হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমার যা যা ডাউট আছে কমেন্ট করে জানাও। টাটা।